শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী, সিলেট 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। ফেসবুকে সমালোচনার মুখোমুখি হওয়ার পাশাপাশি মুক্তাদিরকে গণধোলাই দেওয়ার ঘোষণা প্রদান করা হয়েছে। এই অবস্থায় খন্দকার মুক্তাদির ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়ে তার আগের মন্তব্যের সপক্ষে ব্যাখ্যা দিয়েছেন। বিএনপি নেতার এমন নেতিবাচক মন্তব্যকে অনুচিত বলে আখ্যা দিচ্ছেন সবাই। খন্দকার মুক্তাদিরের পোস্টের নিচে কমেন্ট বক্সগুলোতে তার সমালোচনার মেতে উঠেছেন মানুষ। সমালোচনাকারীরা এই পোস্ট ডিলিট করে সিলেটবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মুক্তাদিরের প্রতি। সদ্যপ্রয়াত আবুল মাল আব্দুল মুহিতের জানাজার নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ। সিসিকের পক্ষ থেকে শনিবার দুপুর থেকে মাঠে মাটি ফেলে কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং আগামীকাল রবিবার 1 মে দরগা মসজিদে জোহরের নামাজের পর বেলা 2টায় আলিয়া মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান। তিনি জানান, গত কয়েকদিনের বৃষ্টির কারণে আলিয়া মাদ্রাসার মাঠে গর্ত এবং কাদার সৃষ্টি হয়েছে। এই মাঠে সিলেটের রূপকার সাবেক আবুল মাল আব্দুল মুহিতের জানাজার আগামীকাল অনুষ্ঠিত হবে, তাই সিসিক মাঠ মেরামতের কাজ শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে মাঠে কয়েক ট্রাক বালু ফেলা হয়েছে। এদিকে দাফনকে কেন্দ্র করে সিলেট নগরীর রায়নগর এলাকার দীপ্তিবাড়ি হিসেবে পরিচিত মুহিদের পৈতৃক নিবাস লাগোয়া পারিবারিক কবরস্থানে চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। সিলেট সিটি কর্পোরেশনের একদল পরিচ্ছন্ন কর্মী শনিবার দুপুর থেকে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। কবরের স্থান নির্ধারণ করা হয়ে গিয়েছে। মা সৈয়দা সাহারা বানু চৌধুরী এবং বাবা আব্দুল হাফিজের কবরের পাশে দাফন করা হবে তাকে। সেই জায়গাটিও পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। মৌলভীবাজারের বড়লেখায় পল্লী বিদ্যুতের লোডশেডিং কোনোভাবেই থামছে না। গত কয়েকদিন থেকে তা প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে তারাবি এবং সেহরির সময় বেশি বেশি লোডশেডিং হচ্ছে। ফলে প্রচণ্ড গরমের মধ্যে গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে এবং গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, বড়লেখায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গত কয়েকদিন থেকে ঝড় বৃষ্টির কারণে গাছ পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। ঝড় বৃষ্টি না থাকলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈশাখের শুরু থেকেই বড়লেখা উপজেলায় লোডশেডিং শুরু হয়েছে। গড়ে প্রতিদিন দিনে রাতে 8 থেকে 10 বার বিদ্যুৎ আসা যাওয়া করছে। বিশেষ করে তারাবি এবং সেহরির সময় বেশি লোডশেডিং হয়। কোনো কারণ ছাড়াই লোডশেডিং হয়। একটু বাতাস কিংবা বৃষ্টি হলেই উধাও হয়ে যায় বিদ্যুৎ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সংযোগ পাওয়া যায় না। আবার সংযোগ দিলেও কিছুক্ষণ পর তা বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন। ঘন ঘন লোডশেডিং এর কারণ জানতে চাইলে পল্লী বিদ্যুতের বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক এমাজউদ্দিন সর্দার মুঠোফোনে বলেন, বড়লেখায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বৈশাখের শুরু থেকে বড়লেখায় ঝড় বৃষ্টি হচ্ছে। এই কারণে বিভিন্ন স্থানে গাছপালা পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে যাচ্ছে, যার কারণে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। লাইনের কাজ শেষ হলেই তারা আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দিচ্ছেন। ঝড় বৃষ্টি না হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে। সবসময় লোডশেডিং হচ্ছে তা ঠিক নয় বলে দাবি করেছেন তিনি। সিলেট নগরের বালুচরের ভূমিক্ষেপ সন্ত্রাসী কর্তৃক ওরাও সম্প্রদায়ের জায়গা দখলের চেষ্টা এবং হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর 2:30টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওরাও জনগোষ্ঠী ভূমি রক্ষা কমিটি সিলেটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি সাবেক অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম এবং গণতন্ত্রের পার্টি জেলা সভাপতি মোহাম্মদ আরিফ মিয়া। সমাবেশে বক্তারা বাংলাদেশের অপরাপর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো সিলেটের ওরাও সম্প্রদায় একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সিলেট মহানগরীর বালুচর এলাকায় তাদের আদি নিবাস। প্রকৃতির সন্তান এই নিরীহ নৃগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি এবং নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যকে ধারণ করে শত শত বৎসর যাবৎ ওই এলাকায় বসবাস করে আসছে। গতকাল এই ভূমিক্ষেপ চক্র শিলা কেটে জায়গা দখলের চেষ্টা চালায় এবং হামলা করে ওরাওকে হত্যার চেষ্টা করে। এছাড়াও আরও 5 জনকে আহত করে। ইদানিং তাদের দুর্দমনীয় হিংস্র প্রচেষ্টা নিরীহ জনগোষ্ঠীকে মারাত্মকভাবে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। ভুক্তভোগী ওরাও সম্প্রদায়ের অসহায় মানুষের পক্ষ থেকে আজ সংশ্লিষ্ট শাহপুরান থানায় মামলা করা হয়েছে। এছাড়াও ওই ভূমিদস্যু, সন্ত্রাসী এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে সিলেট জেলা জজ আদালতে চলছে একাধিক মামলা। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয় পর্যায়ে চলে যাচ্ছি।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যান আরোহী এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল 7:30টার দিকে উপজেলার চালতিপাড়া এলাকায় মাওয়া এক্সপ্রেস ওয়েতে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম তুষার রাজবংশী। তিনি শ্রীনগর উপজেলার রারুইখালী গ্রামের বাসিন্দা। হাসারা হাইওয়ে থানার পুলিশ উপপরিদর্শক মোহাম্মদ জহিরুল হক বলেন, স্বাধীন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছিল। যাত্রাবাড়ি থেকে পিকআপ ভ্যানে করে কয়েকজন মাছ ব্যবসায়ী শ্রীনগরের দিকে যাচ্ছিলেন। সকাল 7:30টার দিকে মহাসড়কের চাতলিপাড়া এলাকায় বাস পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা দেয় এবং ওই সময় পিকআপ ভ্যান থেকে পড়ে ঘটনাস্থলেই তুষার রাজবংশী মারা যান। এই সময় বাসের সামনের অংশ সামান্য দুমড়ে যায়, তবে বাস যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। এই ঘটনায় আরও অন্তত 2 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক। পিকআপ ভ্যান ও বাসটি হাইওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ চলছে। মৃত ব্যক্তির লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে। পবিত্র রমজান শেষের পথে, দরজায় করোনার চেয়ে খুশির ঈদ উল ফিতর। করোনা মহামারীর কারণে গত 2 বছর ঈদে সমুদ্র সৈকতে পর্যটকের সমাগম তেমন ঘটেনি। এবার ঈদের ছুটিতে কক্সবাজার অবস্থিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে যাচ্ছেন অন্তত 10 লাখ মানুষ। ইতোমধ্যে 5 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, রিসোর্ট এবং কটেজের 60% কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। ঈদের আগে অবশিষ্ট কক্ষগুলো ভাড়া হয়ে যাবে বলে মনে করছেন হোটেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, কক্ষ ভাড়ার বিপরীতে বিশেষ কোনো ছাড় দেওয়া হচ্ছে না, তবে অতিরিক্ত চাপের অজুহাতে পর্যটকের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সে বিষয়ে তৎপর থাকবেন জেলা প্রশাসকের একাধিক ভ্রাম্যমাণ আদালত। হোটেল মালিকদের ধারণা, ঈদের পর দিন থেকে টানা 7 দিন পর্যন্ত পর্যটকদের সমাগম থাকবে এই সৈকতে। এই সময় হোটেল, রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট নানা খাতে ব্যবসা হবে অন্তত 500 কোটি টাকার। ওয়েবসাইট থেকে টিকিট কেনা হলে যাত্রীদের জন্য ছাড়ের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় শতভাগ মালিকানাধীন এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান জানিয়েছে, তাদের ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে টিকিট কাটা হলে যাত্রীরা 10% ছাড় পাবেন। এছাড়া মূল্য ছাড় শুরু হয়েছে 2 দিন আগে থেকে 28 এপ্রিল থেকে। আর বিমান বিজ্ঞপ্তি দিয়েছে আজ। বিমানের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের স্বাক্ষর করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, 28 এপ্রিল বৃহস্পতিবার থেকে ছাড় শুরু হয়েছে, চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রোমোকোড ব্যবহার করে ছাড় পাওয়া যাবে। যাত্রীরা বিকাশ এবং নগদের মাধ্যমে বা ভিসা, মাস্টার ও এক্সএমএল ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। ঢাকার ধামরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী কর্মকর্তাকে উত্ত্যক্তের অভিযোগে 3 তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ওই নারী কর্মকর্তা ধামরাই থানায় মামলা করলে রাতেই পুলিশ অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করে। আজ শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মামলার এছাড় সূত্রে জানা যায়, গতকাল বেলা 2টার দিকে ওই নারী কর্মকর্তা হাসপাতালে যান। এ সময় হাসপাতালের ভেতর জোবায়ের, মেহেদি এবং ইমন ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে তারা ওই নারী কর্মকর্তাকে উদ্দেশ্য করে আপত্তিকর গান শুরু করে এবং নানা রকম আপত্তিকর মন্তব্য করতে থাকে। এই সময় ওই নারী মুঠোফোনে দৃশ্য ধারণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে 3 তরুণ হাসপাতালের টিকাদান কেন্দ্রের তাঁবুর কাছে চলে যান। ওই তাঁবুর পাশে তাদের 4 সহযোগী বসেছিল। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে করে ওই 3 তরুণ হাসপাতাল থেকে বের হয়ে যান। এ সময় তাঁবুর ভিতরে বসে থাকা 4 জন ওই কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে ময়লা ফেলার পলিথিন থেকে 8 কেজি 120 গ্রাম ওজনের 70টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম। এই ঘটনায় সন্দেহভাজন 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শনিবার ইউএস বাংলা এয়ারলাইন্সের শাহবাজ থেকে আসা BS 364 ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমানবন্দরের চোরাচালান রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম নজরদারি বাড়ায়। পরে শেরজা থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট থেকে সব স্বর্ণের বার উদ্ধার করা হয়। নদীবন্দরের ইজারা প্রথা বাতিল, ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ সহ 12 দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদের ব্যানারে শনিবার বেলা 11টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা হাতে বহনযোগ্য মালামাল থেকে নদীবন্দরে টোল আদায় বন্ধ, ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায় সহ 12 দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দীর্ঘ 2 মাস পর আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা বন্ধ ছিল। শনিবার রাত 12টার পর থেকে ইলিশ ধরতে নামবেন জেলেরা। এতদিন ইলিশের আড়তে ছিল শুনশান নীরবতা। সেসব আড়তে জেলে, মৎস্যজীবী এবং আড়তদারদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠবে আজ থেকে। মাছ ধরে বিগত দিনের ধার দেনা শোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী জেলেরা। ঝকঝকে রূপলি ইলিশ ভরে উঠবে নৌকা, এই আশায় ঘাটের পাড়ে জাল এবং নৌকা ঠিক করার সময় ব্যস্ত সময় পার করছেন জেলেরা। শনিবার রাত থেকেই মাছ ধরাকে কেন্দ্র করে কর্মব্যস্ত হয়ে পড়বেন বেকার জেলেরা। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব আন্তর্জাতিক প্রসঙ্গ।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেন থেকে 10 লাখেরও বেশি মানুষকে রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার তার এই মন্তব্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রাশিয়ায় সরিয়ে নেওয়া মানুষদের মধ্যে 1,20,000 বিদেশি নাগরিকও রয়েছে। রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্ক এবং লুহানস্ক থেকে পিপল রিপাবলিক তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং অভিযান শুরুর আগ মুহূর্তে দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে রাশিয়া। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখনও এই অভিযান চলছে। পশ্চিমা দেশগুলো এই অভিযানকে হামলা হিসেবে অভিহিত করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী রুশ অভিযান শুরুর পর থেকে ইউক্রেন ছেড়েছে 54 লাখেরও বেশি মানুষ। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।